ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে আসলাম এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের প্রস্তুতি খুব ভালো চলছে। সেই প্রস্তুতি তোমরা কন্টিনিউ করে যাও, কারণ আর বেশি দেরি নেই। মাধ্যমিক পরীক্ষা খুব কাছাকাছি, মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে। তোমরা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়, এই আমার আশা। আজকে আমি তুলে ধরবো তোমাদের সামনে বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি তুলে ধরবো। আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়ে আছে। যে প্রশ্নগুলো তোমাদের তৈরি হয় নাই, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করে নেবে, কারণ এই সমস্ত প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা অবশ্যই টেক্সট বুকটাকে ভালোভাবে খুঁটিয়ে বুঝে পড়বে, যাতে তোমাদের কাছে যে সমস্ত লাইন তুলে প্রশ্ন আসবে, আনকমন আসুক বা কমন আসুক, যাতে তোমরা ভালোভাবে লিখে আসতে পারো। তো তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে টেক্সট বুক গুরুত্ব সহকারে বারবার পড়তে হবে। আশা করি তোমরা সেইভাবেই পড়েছো। চলো আমরা দেখে নিই যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্রতিটি অধ্যায়ে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমে আমরা জেনে নেব গল্প থেকে। প্রথম গল্প রয়েছে জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পের 5 নম্বরে যে সমস্ত প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে আলোচ্য রচনায় কি বোঝানো হয়েছে? উদ্ধৃতি উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এই প্রশ্নটা আবার অথবা দিয়ে আসতে পারে যে, মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন কেন মাসির হইচইতে পুলকিত হয়েছিল? নেক্সট, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। মুহূর্তটি কিভাবে দুঃখের হয়ে উঠেছিল? তপন কি সংকল্প করেছিল? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এর প্রত্যেকটি লাইন তো আন করা। তপনের অপরিচিতি, এর বলতে কিসের কথা বলা হয়েছে? বিষয়টি বিবৃত করো। 4 নম্বর হচ্ছে, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কার, কোন গল্প, কোথায় ছাপা হয়েছিল? গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তপনের চরিত্র লেখো। এই ছিল তোমাদের জ্ঞানচক্ষু গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করবে। এবার আমরা দেখে নেব বহুরূপী গল্প থেকে। প্রথমে আমরা দেখে নেব 3 নম্বরের। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবুর পরিচয় দাও। তার চমকে ওঠার কারণ বর্ণনা করো। কি অদ্ভুত কথা বললেন হরিদা। কথাটি অদ্ভুত কেন? 3 নম্বর হচ্ছে, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? এবার মারিত হাতি, লুঠিত ভান্ডার। বক্তাকে, তিনি কোন উদ্দেশ্যে এ কথা বলেছেন? এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে এসেছিলেন। জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল? অথবা, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার জীবনে এই চমৎকার ঘটনার বর্ণনা দাও। এবার দেখে নেব অদল বদল গল্প। মার্ক 3। প্রথম প্রশ্ন হচ্ছে, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কখন কি বুদ্ধি খেলেছিল? গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কোন গল্প? তা শুনে বুক ভরে যাওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ওর বলতে কার কথা বলা হয়েছে? শান্ত গলা শুনে চিন্তা হওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসাবের বাবা, ইসাব আর অমৃতের জামা অদল বদল, এর কাহিনী কিভাবে জানতে পেরেছিলেন? জানার পর ইসাবের বাবা কি করেছিলেন? এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজন কে কে? কি কারণে ওদের ভয় কেটে গেল? এবার আমরা 5 নম্বরে দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রাম প্রধানের অমৃত ইসাবের নাম অদল বদল ঘোষণা করার পিছনে যে কারণ ছিল তা বর্ণনা করো। উনি ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করেছেন। আসল ঘটনাটি কি? উদ্দিষ্ট ব্যক্তি ভালোবাসার ভান করেছিলেন কিনা বুঝিয়ে দাও। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। গল্পটি নিজের ভাষায় লেখো। এই গল্পে সকলের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল? এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে
তাদেরও বুক ভরে গেল। তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? অমৃত ও ইসাবের ভালোবাসার গল্পটি কেমন? আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। কে কখন এ কথা ঘোষণা করেন? এর আড়ালে কোন সত্য লুকিয়ে আছে? এবার দেখে নেব নদীর বিদ্রোহ। এই নদীর বিদ্রোহ গল্পের প্রথম 3 নম্বরের প্রশ্ন আমরা দেখে নেব। বড় ভয় করিতে লাগলো নদের চাঁদে। কি কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো? নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগলো। কি কারণে নদের চাঁদের এমন অবস্থা হয়েছিল লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কার প্রতি এত বেশি মায়া এবং কেন তা অস্বাভাবিক? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? কি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে? এই নদীর মতো এত বড় ছিল না। কোন নদীর কথা বলা হয়েছে? সেই নদী কেমন ছিল? বোধহয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই। কোন প্রশ্ন? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হয়েছিল? এবার আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্নে। এই 5 নম্বরে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো এবার দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন কারণ নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখো। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? নদের চাঁদের কেন বৃষ্টিকে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। সে বলতে কাকে বোঝানো হয়েছে? তার মানসিক অবস্থাটি পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হইতেছিল। কার জলপ্রবাহকে জীবন্ত মনে হলো? জীবন্ত মনে হওয়ার কারণ কি ছিল তা বর্ণনা করো। এই ছিল তোমাদের পাঠ্যপুস্তকের যে সমস্ত গল্প রয়েছে সেই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করে নাও। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়ে আছে। তবুও একবার তোমরা রিভিশন দিবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এবার আমরা দেখে নেব কবিতা অংশ থেকে। প্রথম কবিতা হচ্ছে অসখী একজন। এই অসখী একজন কবিতার মার্ক 5-এ যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো এবার দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, তারপর যুদ্ধ এলো। তারপর কথাটির দ্বারা কবি কোন সময় কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। সেই মেয়েটি মৃত্যু হলো না। কোন মেয়েটির? কিসে তার মৃত্যু হলো না? কিভাবে তা সম্ভব হলো? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি বোঝানো হয়েছে তা কিভাবে আগুনে জ্বলে যায় আলোচনা করো। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কার কথা বলা হয়েছে? কোথা থেকে? কেন এই না ফেরার কথা বলা হয়েছে? না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল? অতিরিক্ত অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, দেখে নেবে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো? এবার আমরা দেখে নেব আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা। প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই কোনো। এই পথ না থাকার তাৎপর্য কি? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এখানে আমরা কারা? এই সংশয়ের কারণ কি? আমাদের পথ নেই আর। পথ না থাকার কারণ কি? এর জন্য কি করা দরকার বলে কবি মনে করেছেন? আয় আরো হাতে হাত রেখে। এই হাতে হাত রাখার দরকার কি? কবি আরো শব্দটি কেন ব্যবহার করেছেন? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের চোখ মুখ ঢাকা। পংক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। এই কবিতা থেকেও কিছু অতিরিক্ত প্রশ্ন রয়েছে। এই অতিরিক্ত প্রশ্নগুলো দেখে নেবে। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? অথবা এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান? এই আহ্বানের কারণ কি? নেক্সট অতিরিক্ত প্রশ্ন হচ্ছে, আমাদের ডান পাশে ধস। ধস কি? এই উল্লেখের কারণ কি? এবার আমরা দেখে নেব আফ্রিকা কবিতা। মার্ক 3-এর প্রথম প্রশ্ন হচ্ছে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করো। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কাকে এই আহ্বান করা হয়েছে? তার প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে? কোন ঘটনাকে কবি চিরচিহ্ন বলেছেন? হায় ছায়াবৃতা। এখানে ছায়াবৃতা কাকে বলা হয়েছে? কেন বলা হয়েছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। যাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? এবার এই কবিতার যে সমস্ত 5 নম্বরের প্রশ্ন রয়েছে সেই 5 নম্বরের প্রশ্নগুলো এবার দেখে নেব। এসো যুগান্তের কবি। কোন পরিস্থিতিতে যুগান্তর কবিকে আহ্বান জানানো হয়েছে
তার কাছে কবির কি প্রত্যাশা? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো। কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? ওরা এসে কোন পরিস্থিতিতে কিরূপ আচরণ করে? সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বলা হয়েছে? কিভাবে তার নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল? এই কবিতার একটি অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্বে কারা অন্ধ? উদ্ধৃত অংশটির মধ্যে দিয়ে কবির অভিপ্রেত অর্থটি বুঝিয়ে দাও। এবার অভিষেক কবিতা। মার্ক ৩-এর প্রথম প্রশ্ন হচ্ছে, এ কলঙ্কিত ঘুষিবে জগতে। বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। ধিক মরে কহিলা গম্ভীরে কুমার, কুমারকে তার এই আত্মধিক্কারের কারণ কি? হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? কাঁপিলা লঙ্কা কাঁপিলা জরাধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে? এই কবিতারও কিছু অতিরিক্ত প্রশ্ন আছে, দেখে নেবে। আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবকে তাকে পূজা করার কথা বলা হয়েছে কেন? তারপরে অতিরিক্ত প্রশ্ন হচ্ছে, অভিষেক করিলা কুমারে, রাজা ও কুমার বলতে কাদের বোঝানো হয়েছে? রাজা অভিষেকের আগে কুমারকে কি আদেশ দিয়েছিলেন? এবার অভিষেক কবিতার ৫ নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইন্দ্রজিতের চরিত্র লেখো। ঘুচাবো এ অপবাদ বোধি রিপু, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নিয়েছিলেন? সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, এই সজ্জার বর্ণনায় কবি যে দুটি পৌরাণিক প্রসঙ্গে উল্লেখ করেছেন সেগুলির বর্ণনা দাও। এবার আমরা দেখে নেব প্রলয় উল্লাস কবিতার ৫ নম্বরের প্রশ্ন। ১ নম্বর হচ্ছে, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। কোন ধ্বংসের কথা বলা হয়েছে? প্রলয়কে নূতন সৃজন বেদন বলার তাৎপর্য কি? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করের পরিচয় দাও, কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রলয় উল্লাস কবিতায় কবি প্রলয় ও আশাবাদী সুর কিভাবে ব্যক্ত করেছেন তা বর্ণনা করো। অথবা প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ের মধ্যে কবি উল্লাস অনুভব করেছেন কিভাবে বুঝিয়ে দাও। অথবা প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য আলোচনা করো। ৪ দাগের প্রশ্ন হচ্ছে, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। জগৎ জুড়ে প্রলয় কথাটি অর্থ লেখো। এই প্রলয়ের সার্থকতা কি? ৫ দাগের প্রশ্ন হচ্ছে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে ভয়ঙ্কর বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের কিভাবে আগমন ঘটেছে লেখো। এবার আমরা দেখে নেব অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মার্ক ৩-এর প্রশ্ন। সেই প্রশ্নগুলো এবার দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, রক্ত মুছে শুধু গানের গায়ে, এই কথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমায় নিয়ে বেড়াবে গান, এই কথার তাৎপর্য কি? মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, হাত নাড়িয়ে কবি কিভাবে বুলেট তাড়ান? অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, কার উদ্দেশ্যে, কবির কেন এই আবেদন? এই কবিতার একটি অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে, আমার শুধু একটা কোকিল, বক্তাকে, এই কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এবার মার্ক ৫। প্রথম প্রশ্ন হচ্ছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন? অথবা গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা আলোচনা করো। অথবা গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পড়ার প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাজার হাতে পায়ে এগিয়ে আসার তাৎপর্য কি? এখানেও কবির যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। যদি তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো যদি গুরুত্ব মনে হয় বা তোমাদের যদি উপকারী মনে হয়, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আমরা দেখে নেব প্রবন্ধ অংশ। হারিয়ে যাওয়া কালিকলম। দুয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কত রকমের দুয়াতের কথা বলেছেন বক্তা? এই প্রসঙ্গে তিনি আর কি তথ্য দিয়েছেন পাঠ্য রচনা অবলম্বনে লেখো। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। লিপি কুশলীদের কাজ কি ছিল? এই প্রবন্ধে লিপি কুশলী সম্বন্ধে যা জানা যায় তা লেখো। এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খ্যাতির ও সম্মানের পরিচয় দাও। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখকের মন্তব্য ব্যাখ্যা করো।
কলম তাদের কাছে আজ অস্পর্শ। কলম কাদের কাছে অস্পর্শ? কলম সম্পর্কে লেখক কেন এরকম বলেছেন? পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটেছিল তা লেখো। কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, উদ্ধৃতিতে তাৎপর্য বিশ্লেষণ করো। এবার বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ, এই প্রবন্ধের প্রশ্নগুলো এবার দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এগুলি কি কি? উদাহরণ সহ এই ত্রিবিধ শক্তি বুঝিয়ে দাও। তাতে পাঠকের অসুবিধা হয়। কিসে পাঠকের অসুবিধা হয়? অসুবিধা দূর করার জন্য কি কি করা প্রয়োজন? যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করে একটু শক্ত। বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধটিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। কোন দোষের কথা বলা হয়েছে? এই দোষ মুক্তির উপায় কি? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এই দোষ থেকে মুক্তি না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে প্রাবন্ধিক যে নির্দেশনগুলো তুলে ধরেছেন তা লেখো। এবার নাটক সিরাজদৌল্লা, এই সিরাজদৌল্লা থেকে প্রশ্নগুলো দেখে নেব। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে কথা বলা তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? অথবা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? আপনাদের কাছে এই ভিক্ষা, যে আমাকে শুধু আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? ঘসেটি বেগমের চরিত্র লেখো। এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে মন্তব্য করেছে? তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? আমি নবাবের নিমক বৃথাই খাই না, এই কথা তাদের মনে রাখা উচিত। কে এ কথা বলেছেন? তাদের এ কথা বলার কারণ কি? আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? অতিরিক্ত প্রশ্ন একটি দেওয়া হয়েছে, আর কত হেয় আমাকে করতে চান আপনারা? কারা কাকে কিভাবে হেয় করেছিল? এবার কোন উপন্যাস থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার আমরা দেখে নেব। তোমাদের প্রথমে বলে রাখি, এই কোনি উপন্যাস বড় একটা উপন্যাস। এই উপন্যাস থেকে মোট 14টা পরিচ্ছেদ রয়েছে। প্রতিটি পরিচ্ছেদ যেন তোমরা যাতে ভালোভাবে আত্মস্থ করে রাখো, এটাই আশা। তাহলে চলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। আপনারা ক্ষিতিশ সিংহকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন। বক্তাকে ক্ষিতিশ সিংহকে জব্দ করার জন্য কাকে কিভাবে ভিক্টিমাইজ করা হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটা। কোন ঘটনায় এমন হয়েছিল? কোনির কাছে এমন সংখ্যাটার তাৎপর্য কি ছিল? হঠাৎ কোনির দু চোখে জল ভরে এলো। কোনির দু চোখে জল ভরে এলো কেন? এরপর কি হয়েছিল? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। কে কিসের জন্য গর্ব অনুভব করেছেন তার এই গর্বের বিষয়টি ব্যাখ্যা করো। অথবা খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। কার খাওয়ার লোভ নেই তার ডায়েটিং এর পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছো? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। কে কখন মন্তব্যটি করেন? তার বিরুদ্ধে অভিযোগগুলি কি ছিল? মাদ্রাজ জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের শেষ অনুষ্ঠান কিভাবে জমে উঠেছিল? তবে একবার যদি কখনো জলে পায়, কে কাকে এ কথা বলেছে? এই উক্তির মধ্যে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল কোন উপন্যাসের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, এই একটি উপন্যাস, বড় একটি উপন্যাস। এই উপন্যাস থেকে তোমরা প্রত্যেকটি পরিচ্ছেদ যাতে ভালোভাবে পড়ে রাখো, যাতে যে কোনো প্রশ্ন আসুক তোমরা যাতে লিখে আসতে পারো, ওইভাবে কিন্তু উপন্যাসটা তোমরা ধারণা রাখবে। এবার আমরা দেখে নেব প্রতিবেদন। প্রথম প্রশ্ন হচ্ছে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন, এই নিয়ে একটি প্রতিবেদন লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী। ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে নিপীড়ন করার বিরুদ্ধে গ্রামের একদল যুবকের প্রতিবাদ। প্লাস্টিক দূষণ প্রতিরোধ, জমা জলে ছড়াচ্ছে মশাবাহিত রোগ। তোমাদের বিদ্যালয়ে পালিত বিজ্ঞান প্রদর্শনী, জলের অপচয় রোধে সচেতনতা শিবির। এবার আমরা দেখে নেব সংলাপ।
পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ। অনলাইন পঠন পাঠনের সুবিধা অসুবিধা। মাতৃভাষার সঙ্গে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। ছাত্র শিক্ষকের সম্পর্ক। প্লাস্টিক দূষণ পরিবেশের কতখানি প্রভাব পড়েছে সেই বিষয়ে সংলাপ। এবার আমরা দেখে নেব প্রবন্ধ রচনা। প্রথম প্রশ্ন হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলার উৎসব, বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, খেলাধুলা। এবার কিছু অতিরিক্ত রচনা দেওয়া হয়েছে, এই দুটো রচনাও তোমরা অবশ্যই দেখে রাখবে। বিশ্ব উষ্ণায়ন তোমার জীবনের লক্ষ্য। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের পুরো সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা ভালোভাবে দেখে যাবে। যদি তোমাদের ভিডিও বা প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা যাতে খুব ভালোভাবে সফল হয় এই বলে আমি আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।